অস্ট্রেলিয়ায় দাওয়া সার্কেল, ইসলামী প্র্যাকটিস এন্ড দাওয়া সার্কেল। একটা প্রজন্ম বেড়ে উঠছে, রাত ৩টার সময় তাদের চোখে এক ফোঁটা ঘুম নেই। চোখে আছে শুধু স্ক্রিনের আলো, আর সেই আলো তাদেরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এটা আমার কথা না, এটা গবেষণা বলছে। পিউ রিসার্চ সেন্টারের ডেটা অনুযায়ী টিনেজারদের অর্ধেকই কনস্ট্যান্টলি অনলাইনে থাকে। শুধু ডিভাইস অ্যাডিকশন না, 90% শিশু কিশোর কোনো না কোনোভাবে অ্যাডাল্ট কন্টেন্টের সান্নিধ্যে এসেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা গবেষণায় দেখা গেছে তাদের 4 জনের 1 জনই অনলাইন জুয়ায় আসক্ত। এই ব্যাপারগুলো আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের স্টুডেন্টদের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভেঙে পড়েছে। শিশু কিশোরদের মাঝে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেন্টাল ডিসঅর্ডার ভয়াবহ আকার ধারণ করছে। পরিবার আর সমাজ থেকে তারা দূরে সরে যাচ্ছে, এমনকি আস্তে আস্তে তারা আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা স্ক্রিনের কারণে। আমাদেরকে জিজ্ঞেস করি যে ছবিতে আপনারা কি সমস্যা দেখতে পান, তো তারা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে মনে হচ্ছে ছবিটা এআই জেনারেটেড। আমি বলি যে এই একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না? সত্যি সত্যি হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটা তাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে যে একটা টিনেজার বাচ্চা একা তার রুমে বসে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে একা একা যা খুশি তাই করতে পারে, যার সাথে ইচ্ছা কথা বলতে পারে, ভিডিও কল করতে পারে, যে কোনো নোংরা ওয়েবসাইটে যেতে পারে, এবং এই জিনিসটা বাবা মারাই ব্যবস্থা করে দিচ্ছে। এখন অনেক বাবা মা বলবে আচ্ছা, এখন আমার টিনেজার বাচ্চা হয়ে গেছে, তার তো স্কুলের পড়ালেখা আছে, তার তো কম্পিউটার দরকার। ওকে ফাইন, সেই কম্পিউটারটা থাকবে একটা পাবলিক স্পেসে, একটা লিভিং রুমে বা ডাইনিং রুমে থাকবে, যেটা স্ক্রিনটা বাইরের দিকে ঘোরানো থাকবে, যেন বাচ্চারা বুঝতে পারে যে আমি এরকম উল্টোপাল্টা কিছু করলে সবাই দেখে ফেলবে। না হলে তখন অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এই যে একা ঘরে আমরা যে বাচ্চাদেরকে দিচ্ছি, এটা একটা ডিভাইস দিয়ে দিচ্ছি যেটা ইন্টারনেট কানেকশন আছে, আমরা কিন্তু সাথে সাথে এই বাচ্চাটাকে মিলিয়ন্স অফ অনলাইন প্রেডেটরের কাছে এক্সপোজ করে দিচ্ছি। ইভেন আপনারা সারপ্রাইজ হবেন যে ইউকে হোম অফিসের কাছে একটা ডেটাবেস আছে যেখানে প্রায় 2.8 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজারের রেজিস্ট্রি আছে। এগুলো হচ্ছে নোন, এই লোকগুলাকে ডিটেক্ট করা গেছে। তার মানে আননোন কত মিলিয়ন আছে চিন্তা করে দেখেন, যাদেরকে এখনো ধরা যায়নি। তো এই লোকগুলো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, ঘুরে বেরিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন বাচ্চাকে গিয়ে তারা অ্যাটাক করবে, কোন বাচ্চাকে তারা এক্সপ্লয়েট করবে। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এই প্রাইভেট বেডরুমে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দিয়ে সুযোগটা করে দিচ্ছি। তো এই ব্যাপারে খুব সাবধান থাকা দরকার যে একটা বাচ্চাকে আজকাল ডিভাইস দেওয়াটা, স্পেশালি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দেওয়াটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার, কারণ এই ডিভাইস দিয়ে পৃথিবীর যে কেউ যে কোনো সময় বাচ্চার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমি বাংলাদেশে এসে সারপ্রাইজিংলি দেখছি ঘরে ঘরে বাচ্চারা রোবলক্স খেলছে। রোবলক্স কিন্তু অনেকগুলো দেশে ব্যান করে দেওয়া হয়েছে, বহু ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এটা একটা খুব ভয়ঙ্কর একটা গেম হয়ে গেছে এখন। স্পেশালি রোবলক্সে যেহেতু চ্যাট করা যায়, ইভেন ভয়েস কনভারসেশনও করা যায় র্যান্ডম লোকজনদের সাথে, এই কারণে বাচ্চারা এখানে সাংঘাতিক রকমের হার্মের ভিকটিম হচ্ছে। স্পেশালি পেডোফাইলরা কিন্তু এখন রোবলক্স প্ল্যাটফর্মটা তাদের কাছে এখন খুব পপুলার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেহেতু এখানে প্রচুর বাচ্চা পাওয়া যাচ্ছে। তো ভুলেও বাচ্চাদেরকে রোবলক্স গেমটা খেলতে দিবেন না। আমি খুবই সারপ্রাইজ যে বাংলাদেশে অলমোস্ট যতজনের বাসায় গেলাম সব বাসায় গিয়ে দেখছি বাচ্চারা রোবলক্স খেলছে। এখানে দুটো খুব বড় প্রবলেম আছে, একে তো চ্যাট করা যায়, আরেকটা হচ্ছে যে এই রোবলক্সে হচ্ছে যে বিভিন্ন মানুষ গেমের লেভেল বানিয়ে নিয়ে আসে, বিভিন্ন ধরনের ছোট ছোট গেম বানিয়ে নিয়ে এই প্ল্যাটফর্মে দেয়, সেই গেমগুলোকে বাচ্চারা খেলে। এখন এই যে গেমের ওয়ার্ল্ড গুলো বানাচ্ছে, র্যান্ডম মানুষজন এসে বানাচ্ছে, তারা কিন্তু খুব ভয়ঙ্কর সব ওয়ার্ল্ড বানায়। যেমন রোবলক্সে গেলে আপনি প্রচুর নাইট ক্লাব পাবেন, যে নাইট ক্লাবগুলো থেকে বাচ্চারা কি করে আপনি তাকিয়ে থাকতে পারবেন না, এরকম সব জঘন্য কাজ চলছে। রোবলক্সে নুড পার্টি হয় যেখানে গিয়ে বাচ্চারা যাচ্ছে। তারপরে রোবলক্সে গিয়ে, মানে শুনতে খুব খারাপ শোনাবে, যে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি ব্রথেল আছে, সেখানে বাচ্চারা যাচ্ছে এবং গিয়ে তারা পার্টিসিপেট করছে, প্র্যাকটিস করানো হয় তাদেরকে দিয়ে কিভাবে করতে হয়। চিন্তা করে দেখেন, এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। রিসেন্টলি রোবলক্সে বের হয়েছে যে ওখানে বিভিন্ন মসজিদ পাওয়া যায়, ওই মসজিদে গিয়ে বন্দুক নিয়ে গিয়ে শুটিং করে মুসলিমদেরকে মারতে হবে, এই ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এটা বাচ্চারা প্র্যাকটিস করছে। তো এটাই হচ্ছে সমস্যা, যে একে তো রোবলক্সে চ্যাট করা যায়, তারপর হচ্ছে রোবলক্সে র্যান্ডম গেম ডিজাইনাররা এসে এরকম ভয়ঙ্কর সব মিনি গেম বানায়, যে গেমগুলো বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয়। বাচ্চাদেরকে খুব একটা ফিল্টারও করা হচ্ছে না, এই প্ল্যাটফর্মটা কোনো একটা কারণে খুব একটা সেন্সরও করে না। তো রোবলক্স থেকে জলদি বের করে ফেলুন বাচ্চাদেরকে, এই গেমটা এখন একটা ভয়ঙ্কর একটা গেম হয়ে গেছে। এছাড়া আরো সিভিয়ার যে হার্মটা হয়, যেটা স্পেসিফিক্যালি আমার টিমগুলো দেখতো, সেটা হচ্ছে চাইল্ড
অ্যাবিউজ টাইপের হার্ম, যেগুলো প্রস্টিটিউশন এক ধরনের হার্ম, যে বাচ্চাদেরকে অনলাইনে চ্যাটে এনে খুব নোংরা কাজগুলো করানো হয়, যেটাকে অনলাইন প্রস্টিটিউশন বলে। খুবই জঘন্য একটা ব্যাপার, যেটা ইভেন সাউথ এশিয়াতে হয়। আপনারা শুনলে হয়তো খুব অবাক হবেন যে এটা আমার নিজের জন্য খুব লজ্জার ব্যাপার ছিল, যে আমরা যখন টপ 10 কান্ট্রিগুলো দেখতাম মেসেঞ্জারে, যে কান্ট্রিগুলোতে এই ধরনের নোংরা কাজ সবচেয়ে বেশি হচ্ছে, টপ 3 এর মধ্যে বাংলাদেশ থাকতোই, যেটা দেখে খুব খারাপ লাগতো যে বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি দেশেও এরকম সমস্যা এত বড় স্কেলে হচ্ছে। তো আমাদের প্যারেন্টসদের খুব সাবধান হওয়া উচিত যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আপনি সারা পৃথিবীর মানুষকে ওপেন করে দিচ্ছেন আপনার বাচ্চার সাথে যে কোনো সময় এসে কথা বলার জন্য। আমরা কিন্তু কখনো রাস্তাঘাটের লোকজনদেরকে আমার বাচ্চার রুমে ঢুকে তার সাথে কথা বলতে দিব না, কিন্তু আমি বাচ্চার রুমে একটা ডিভাইস দিচ্ছি, যে ডিভাইস দিয়ে আমাদের বাচ্চারা ভিডিও কল করতে পারে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে। এটা তো একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই কোনো প্রোটেকশন ছাড়া বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া দেওয়া, এটা ওয়ার্স দেন বাচ্চাদেরকে রাস্তায় একা ছেড়ে দেওয়ার মতো। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমাদের বাংলাদেশে এখন অনেক প্যারেন্টসের মধ্যে এই ধারণা ঢুকছে যে বাচ্চাদের বন্ধু হইতে হবে। মানে দুই এক্সট্রিম বলতেছি, আরেক গ্রুপ তো আছেই যে পিটাপিটির উপর আছে, এবং যারা হচ্ছে ইভেন কোরআন হাদিস থেকেও অনেক সময় রেফারেন্স দেয় যে পিটাইতে বলা হয়েছে, যে বা যদি নামাজ 10 বছরে না পড়ে সো সন্তানকে মাইর দিতে হবে। সো এই জায়গাটা যদি তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইয়েটা বলো। সমস্যা হচ্ছে আমরা যদি সত্যি, এবং আমি একটু যোগ করি, ফ্রেন্ড হওয়া বলতে আবার আমি যেটা দেখছি অনেকের ছেলে মেয়ের কোনো ভুলকেই সে ধরে না। সে বলে যে আমি যদি এখন ওকে ভুল ধরি তাহলে ও মেবি আর আমার সাথে অন্য কোনো কিছু শেয়ার করবে না। সে কষ্ট পাচ্ছে, বাকিদের সাথে শেয়ার করতেছে, বাট বাচ্চার কারেকশনের জন্য যে মেসেজটা কনভে করা দরকার সেটাও করতেছে না। মানে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। এটা থেকে আমার একটা খুব ইন্টারেস্টিং মনে পড়লো যে আমি একটা প্যারেন্টিং কোর্সে পার্টিসিপেট করেছিলাম। সেটা হচ্ছে ডক্টর ড্যানিয়েল অ্যামেন নামে একজন নিউরোসাইকোলজিস্ট আছে। সে ওয়ার্ল্ডের লার্জেস্ট যে ব্রেইন স্ক্যান স্টাডি হয়েছে, প্রায় 250,000 ব্রেইন স্ক্যান স্টাডি করে যে রিসার্চ প্রজেক্টটা ছিল ওটার উনি পার্ট ছিলেন আর কি। তো তার একটা খুব ভালো প্যারেন্টিং কোর্স আছে, কোর কনভারসেশনস। তার প্লেলিস্টটার নাম হচ্ছে, ইউটিউবে গেলে পাওয়া যাবে, হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট আইদার কিডস অর চিলড্রেন, দুটো একটা, হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট মেবি কিডস অর চিলড্রেন। তো ওখানে উনি একটা খুব ভালো জিনিস বলেছেন যে তার ক্যারিয়ারে উনি দেখেছেন যে হাজার হাজার প্যারেন্টসদেরকে স্টাডি করে দেখা যাচ্ছে প্যারেন্টসদেরকে মোটামুটি 3টা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্ম অ্যান্ড কাইন্ড প্যারেন্ট, যে ফার্ম মানে হচ্ছে যে প্যারেন্টরা কিছু বাউন্ডারি সেট করে দেন বাচ্চাদের জন্য, এই বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এই বাউন্ডারি কম্প্রোমাইজ করবো না, কিন্তু তারা কাইন্ডলি সেটা এনফোর্স করে দেন, কিন্তু সেই বাউন্ডারি কখনো সে ক্রস করতে দিবে না। যেমন বাউন্ডারি হচ্ছে 7টার পরে বাইরে থাকা যাবে না, কিন্তু সেটাকে তারা কাইন্ডলি এনফোর্স করেন। 1 ঘন্টার বেশি গেম খেলা দেখা যাবে না, কাইন্ডলি এনফোর্স করেন। এই সমস্ত ডিসিপ্লিনগুলো তারা খুবই স্ট্রিক্ট, কোনোভাবেই এই বাউন্ডারি ক্রস করা যাবে না, ক্রস করতে দিবেন না, কিন্তু কাইন্ডলি করেন। এটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড। বাচ্চা রাত 9টার সময় বন্ধু বান্ধবের কাছ থেকে টাইম আসছে, বাসায় আসছে, থাক না, ইয়াং বয়সে তো একটু একটু করে। বাচ্চা 4-5 ঘন্টা গেম খেলছে, খেলুক না, এই বয়সে তো একটু গেম খেলবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে, তাই না? বাচ্চা পার্টি করে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা উড়িয়ে আসছে, এই বয়সে তো বাচ্চারা করে, আমিও করে আসছি ছোটোবেলায়। তো এটা হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড, একদম লুজ আর কি, নো বাউন্ডারি। আর থার্ড হচ্ছে ওই পিটাপিটি টাইপের, হার্শ আর এই টাইপের, যারা খুবই স্ট্রিক্ট এবং খুবই হার্শ এবং অনেক সময় বিটিং করে ওই টাইপের। তো উনি বলছেন যে প্রায় কয়েক হাজার প্যারেন্টকে স্টাডি করে দেখা গেছে যে ওই যে ফার্স্ট যে গ্রুপটা যারা ফার্ম এবং কাইন্ড, বাউন্ডারি মেনটেন করে কিন্তু কাইন্ড ওয়েতে করে, তারা সবচেয়ে সাকসেসফুল চিলড্রেন রেখে যায় সোসাইটিতে। আর সবচেয়ে ওয়ার্স্ট চিলড্রেন রেখে যায় সোসাইটিতে কিন্তু ওই পিটাপিটি গ্রুপ না, এই যে মাঝখানের যে নো বাউন্ডারি লাভিং আদরের প্যারেন্টসগুলো, এরা হচ্ছে সোসাইটিতে সবচেয়ে খারাপ চিলড্রেন রেখে যায়। দেখো তুমি যেটা বললা এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে, যে আমি যদি কোনো বাউন্ডারি এনফোর্স না করি, অতিরিক্ত ভালোবাসি বাচ্চাদেরকে, থাক না এই বয়সে তো করবি, এরকম করে যদি ছেড়ে দিই, বাউন্ডারি না থাকে, এই সবচেয়ে খারাপ চিলড্রেন এই প্যারেন্টসগুলোই রেখে যাবে। কারণ এটা আমি অনেক প্যারেন্টসের মধ্যে পাইছি, আমি বোঝার চেষ্টা করলাম যে এটা কোথা থেকে আসছে। আমার ধারণা নাটক সিনেমা থেকে, মেবি আই এম নট শিওর।
এই মানে হয় কি যে ফ্রেজটা বারবার এফোর্ট লাগে, কারণ এই লাভিং এন্ড কাইন্ড হতে কোনো এফোর্ট দিতে হয় না, কিন্তু ওই যে ফার্ম হতে হবে, বাউন্ডারি এনফোর্স করতে হবে, এবং একই সাথে পিটিএ কুইকলি সলিউশন না, ধৈর্য ধরে কাইন্ডনেসের সলিউশন করতে হবে। সবচেয়ে বেশি এফোর্ট কিন্তু এই গ্রুপে দিতে হচ্ছে, তাই না? এই এফোর্টটা কেউ দিতে চায় না। সমস্যা হচ্ছে আমরা প্যারেন্টিং এর পিছনে বেশি কষ্ট করতে চাই না, বেশি এফোর্ট দিতে চাই না, সময় দিতে চাই না, কুইক সলিউশন চাই। রাইট। এখন একটু তোমার পার্সোনাল থেকে জানতে চাই যে তোমার পার্সোনাল যে তোমার চিলড্রেনদের আপব্রিঙ্গিং, সেক্ষেত্রে তোমার যদি স্ট্রাগলের কথা বলো, একটা তো হচ্ছে হ্যাঁ তুমি অনেক কিছু শিখেছো যেটা রাইটলি ইমপ্লিমেন্ট করেছো, কাজ করেছে, বাট কোন জায়গাটা মনে হয় তোমার জন্য সবচেয়ে স্ট্রাগল করার মতো জায়গা অ্যাজ এ প্যারেন্ট? আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতাম আমাদের ছেলে মেয়েরা কি দেখছে, কি শুনছে, কাদের সাথে মিশছে, কারণ এই তিনটাই বাচ্চাদেরকে মেইনলি খারাপ করে দেয়, এছাড়া আর কি আছে। আর তারা হয়তো জেনেটিক্যালি ডিফেক্টিভ হচ্ছে, সেটাও তো চোখগুলোর থেকেই আসে, কি ভাবছে সেটা থেকে আসবে, এবং কি করছে সেটা থেকে, সেগুলো থেকে আসবে। তো সে কি দেখছে, কি শুনছে, এবং কাদের সাথে মিশছে, এই তিনটা জিনিসকে যদি বাবা মারা একটু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে পারে, তো ইনশাল্লাহ অনেক হার্ম থেকে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা যায়। তো কি দেখছে এটা আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি। আমাদের বাসায় কোনো লাইভ টিভি নেই, আমরা সেই যে 20 বছর আগে লাইভ টিভি বন্ধ করেছি, আর কোনোদিন লাইভ টিভিতে যাইনি, কারণ লাইভ টিভিতে আমার নিজের কোনো কন্ট্রোল নেই কখন কি স্ক্রিনে কি চলে আসবে। একমাত্র যেটা তারা দেখতে পারে সেটা হচ্ছে ইউটিউব দেখতে পারে। তো ইউটিউবকে আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি। যেমন গুগলে গিয়ে চাইল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি বলে দেই যে হিসাব করে যে বয়স হবে 10 বছরের মতো, একটা ইয়ার সিলেক্ট করি, ডেট অফ বার্থ, তাহলে সেটা একটা চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যায়। আর আমি লোকেশন সিলেক্ট করি কাতার, যাতে কাতারের অ্যাড আসে, অ্যাটলিস্ট ইউকের অ্যাড যেন ভুলেও না আসে। ইউকের অ্যাডগুলো খুবই জঘন্য টাইপের অ্যাড হয়, তো কাতারের অ্যাডগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর ক্লিন অ্যাড আসে। তো ওই লোকেশন সেট করে দিই, তারপর ওই অ্যাকাউন্টে ইউটিউবে লগ ইন করি, করলে ইউটিউব অনেক পরিষ্কার হয়ে যায়। আমি দেখেছি যথেষ্ট ক্লিন একটা ইউটিউব আসে, শুধুমাত্র বাচ্চাদের জন্য সুইটেবল কন্টেন্ট আসে। আর একটা খুব ইউটিউবে খুব ইম্পর্টেন্ট একটা সেটিং আছে যেটা সবার সেট করা উচিত, সেটা হচ্ছে ইউটিউবের সেটিংসে গেলে আইদার ডিরেক্টলি একটা অপশন আসবে রেস্ট্রিক্টেড মোড, অথবা জেনারেলে গেলে একটা অপশন আসবে রেস্ট্রিক্টেড মোড। এই সেটিংটা যেন ভুলেও অফ না থাকে, স্পেশালি যেই ডিভাইস বাচ্চারা ইউটিউব ইউজ করছে, মোবাইল হোক টিভি হোক। রেস্ট্রিক্টেড মোড অন করলে মোস্ট প্রবাবলি কমেন্ট সেকশনটা বন্ধ থাকে, রাইট? কমেন্ট সেকশনটা একটা হচ্ছে বন্ধ থাকবে, আরেকটা হচ্ছে যে চিলড্রেনের জন্য সুইটেবল না এরকম ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব ফিল্টার আউট করে দিবে। তো মোটামুটি ইউটিউব অনেকখানি ক্লিন হয়ে যায়, কিন্তু তারপরে ওয়েস্টার্ন কালচারে তারা চিলড্রেনদের জন্য সুইটেবল মনে করে, সেটা মুসলিমদের জন্য কমপ্লিটলি হারাম। তো অ্যাটলিস্ট কিছুটা ক্লিন হলো, এই চিলড্রেন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, সাইন ইন করা ইউটিউবে, আর রেস্ট্রিক্টেড মোড অন করা, এই দুটো। আরেকটা যেটা কাজ আমরা করি রেগুলারলি, সেটা হচ্ছে যখন আমি হোম ফিডে দেখি কোনো একটা ভিডিও আসছে যেটা আমি চাই না আর আসুক, ওই ভিডিওর উপর ক্লিক করে বলি নট ইন্টারেস্টেড। তো এরকম কয়েক সপ্তাহ পর গিয়ে আমরা ক্লিন করি হোম ফিড। তো এআই ট্রেন্ড হয়ে যায় যে এগুলো আর দেখাবো না ফিউচারে, সো আস্তে আস্তে হোম ফিডটা খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে করা, যে ভালো ভালো যে চ্যানেলগুলো থেকে ভিডিও আসুক আমি চাই সেগুলোকে সব সাবস্ক্রাইব করে ফেলা। তো আমি এটা প্রায় করি যে বাংলাদেশে আমি যখনই আসি, যাদেরই বাসায় যাই, চুপচাপ গিয়ে ইউটিউবে গিয়ে রেস্ট্রিক্টেড মোড অন করে দিয়ে আসি, ব্রাউজিং হিস্ট্রি ক্লিন করে দিয়ে আসি, আর গিয়ে বেশ কিছু ভালো ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসি। তো বেশ কয়েকদিন তাদের টিভি ভালো থাকবে, আস্তে আস্তে আবার খারাপ হয়ে যাবে আর কি। তো এই কাজটা করে মোটামুটি বাচ্চারা ইউটিউবে যা দেখছে সেটাকে অনেকখানি কন্ট্রোল করে, এই দেখাশোনাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে যে ইউটিউবে বেশ কিছু ভালো ভালো চ্যানেল আছে যেখানে অ্যানিমেশন দিয়ে ইসলামিক টিচিংসগুলোকে খুব সুন্দর করে শেখানো হয়। যেমন ফ্রি কোরআন এডুকেশন নামে একটা চ্যানেল আছে, যেখানে শত শত ইসলামিক লেকচার, ভালো ভালো স্কলারের লেকচারে যে সুন্দর সুন্দর অংশগুলো আছে সেগুলোকে তারা খুব সুন্দর অ্যানিমেশন করে দেখিয়েছে। তো বাচ্চারা এই অ্যানিমেশনগুলো দেখতে খুব পছন্দ করে, প্লাস এদিকে ইসলামিক লেকচারও তার শোনা হয়ে যাচ্ছে। আমাদের লাইফে প্রায়োরিটিটা সেট করাটা খুব জরুরি। আমি ক্যারিয়ারে খুব সাকসেসফুল হলাম, কিন্তু আমার বাচ্চা নষ্ট হয়ে গেল, আমি কি সেটা চাই? সেটা চাই না। তখন কিন্তু আমার পুরো লাইফ হবে রিগ্রেট আর রিগ্রেট। আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার আগের মুহূর্তটা হবে হচ্ছে আমার পুরো লাইফ নিয়ে রিগ্রেট। কেন আমি ক্যারিয়ারের পিছনে এত সময় দিয়েছিলাম, আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। আমি চাই না যে আমার লাইফটা এভাবে রিগ্রেট নিয়ে শেষ হোক। তো সেই কারণে আমার ক্যারিয়ার এবং আমার ফ্যামিলি টাইমকে কিন্তু ব্যালেন্স করতে হবে। তো এই বাচ্চাদেরকে সময় দেওয়া নিয়ে বেশিরভাগ প্যারেন্টসের একটাই এক্সকিউজ যে আমি সারাদিন খুব বিজি থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারছি না, কি করা যায়, আমাকে একটা সলিউশন দেন, কোন অ্যাপ ইনস্টল করলে আমার আর বাচ্চাদেরকে সময় দিতে হবে না। এই মাইন্ডসেটটাই তো একটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট, তাই না? সে তার লাইফে সে রং প্রায়োরিটি সেট করেছে, এটা কিন্তু একটা বিরাট প্রায়োরিটি ডিসিশন মিস্টেক করে ফেলেছে সে।
সো প্রায়োরিটি ব্যালেন্স করতে হবে, যে আমার ক্যারিয়ারও মেনটেন করতে হবে, প্লাস ওইদিকে আমার বাচ্চাগুলোকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে। কারণ যেই ফ্যামিলিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই ফ্যামিলির যে কি অবস্থা, এটা যে নিজের চোখে না দেখেছে সে কিন্তু রিয়েলাইজ করবে না।